স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। গোপালগঞ্জে কারফিউর মধ্যে নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি নূর আলমের ক্যামেরায়। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সড়কের এক প্রান্তে টহল দিচ্ছে যৌথ বাহিনী, অপর প্রান্তে চলছে বুধবারের ভয়াবহ হামলার চিহ্ন পরিষ্কারের কাজ। বৃহস্পতিবার এটাই ছিল গোপালগঞ্জ শহরের চিত্র। এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর ভয় আর আতঙ্কের শহর গোপালগঞ্জ। জারি আছে কারফিউ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। বন্ধ ছিল দোকানপাট। সাধারণ মানুষ বলছেন প্রয়োজনের তাগিদেই বের হয়েছেন তারা। কাজ না করলে খাবার পেটে যায় না, এই জন্য আমরা জীবনের তাগিদে আর কি বেরোইছি এখানে। না বের হয় তা আমার ফ্যামিলি কিভাবে চলবে? কারণ আমরা গরিব মানুষ। ধরনের ঘটনা না ঘটে কিভাবে দেশটাকে আরো সুন্দর করে এই দেশটাকে আরো ভালো করা যায়। গোপালগঞ্জ কারাগারে বুধবারের হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অবশ্য নতুন কোনো হামলার শঙ্কা করছেন না অতিরিক্ত কারা মহাপরিদর্শক। আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো। কাগজ কলমে কারফিউ থাকলেও অনেকটাই স্বাভাবিক গোপালগঞ্জের পরিস্থিতি। তবে গতকালের হামলার ভয় আর আতঙ্ক এখনো কাটেনি সাধারণ মানুষের মন থেকে। পৌর পার্কের শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গতকালের হামলার ভয়াবহ চিহ্ন। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই ফিরবে গোপালগঞ্জে সাধারণ পরিবেশ। মাজহারুল ইসলাম, নিউজ 24, গোপালগঞ্জ। এদিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। তবে সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত শিথিল থাকবে এই কারফিউর সময়। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। বলেছেন, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও বলেন, গতকালের ঘটনায় গোপালগঞ্জের বাহির থেকেও অনেক লোক আনা হয় যারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত 25 জনের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এটা অব্যাহত থাকবে। কারফিউ থাকবে 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। কালকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার সিদ্ধান্ত দেবে। দর্শক, গোপালগঞ্জের এখনকার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাজহার ইসলাম। মাজহার, জানাবেন আবারও তো কারফিউর সময় বাড়ানো হলো, কি অবস্থা দেখছেন গোপালগঞ্জে এবং লোকালয়ের লোকজন কি বলছে? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে সারাদিন ব্যাপী যে গোপালগঞ্জে কারফিউ ছিল, সেই কারফিউ কিন্তু আবারও বৃদ্ধি করা হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি তারাই তথ্য জানিয়েছেন। তাদের তথ্য মতে যে গতকালকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেই হামলায় অনেক মানুষ বহিরাগত, তারা গোপালগঞ্জে এখনও অবস্থান করছেন। ফলশ্রুতিতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থেকে মূলত তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে বলা হয়েছিল যে আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত, তারপরও সেটা কিন্তু সংশোধন করা হয়েছে আগামীকাল 11টা পর্যন্ত, এবং মাঝখানে 3 ঘন্টা বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সবকিছু বিবেচনায় পরিস্থিতি যে অনেকটাই অস্বাভাবিক, গোপালগঞ্জে এখনো তো পরিবেশ স্বাভাবিক হয়নি, সেই ইঙ্গিতই কিন্তু বহন করে। ফলে আমরা আজকে সারাদিন ব্যাপী মাঠে যেটি দেখেছি যে সকালে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়তো বা এমন তথ্যই ছিল যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই জন্য বিকেল নাগাদ, দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু আমরা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষার
বাহিনী অন্যান্য যারা তাদেরকে কিন্তু তৎপরতা বাড়ানো দেখেছে এবং একই সাথে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তারা এক জায়গায় টহল বসে অনেককেই কিন্তু গ্রেফতার করেছে। এখন পর্যন্ত 25 জনের অধিক গ্রেফতার করা হয়েছে। ফলে বলা চলে পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি, একটা আতঙ্ক বিরাজ করছে গোপালগঞ্জে। এই জন্যই কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়েছে। ফলে গোপালগঞ্জ শহরের এই অবস্থা কতদিন চলবে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল গোপালগঞ্জ শহর থেকে যে পরিস্থিতি সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, ধন্যবাদ আপনাকে। দেশের রাজনৈতিক দলগুলোর সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ না করলে গণতন্ত্রের বিরোধীরা সুযোগ পাবে, এমনই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে তিনি এই কথা বলেছেন। অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম, বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারে আমরা কর্মসূচি গ্রহণ করছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যই আমরা সেই 31 দফা সেই কর্মসূচি দিয়েছি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সব রাজনৈতিক দলকে। আর রাজনৈতিক দলের প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। আরও বলেছেন, এনসিপি আবেগতাড়িত হয়ে কর্মসূচি দেয়ায় গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও সরকারের অবহেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের এই বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যুবদলের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কাকরাইল, বিজয়নগর, পল্টন, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপি নেতারা। বলেন, ঐক্যের বদলে বিভক্তি তৈরি করে ভুল রাজনীতি করছে জামায়াত। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার, এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ফ্যাসিবাদের আগমন চায় তারা বিভিন্ন ইস্যু তৈরি করে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এনসিপি আবেগতাড়িত হয়ে কর্মসূচি দেয় গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন পিছিয়ে যায় এমন পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এইভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? সে সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান যুবদল নেতারা। জাতীয়তাবাদী যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিএনপি নেতারা বললেন, পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি সংগঠন। তারা বলছেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত রুখে দেবে যুবদল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আর এমন অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুবদল। বৃহস্পতিবার বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ করেছে নাটোর জেলা যুবদলও। এ সময় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি কাটবে না।
অন্যদিকে নওগাঁয় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা, বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। এছাড়া বগুড়া, জয়পুরহাট, পাবনা, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে যুবদল। অতি দ্রুত মুজিববাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আবারও মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুরের পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। পরে রাজবাড়ীতে পথসভায় যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট, দেখে আসবো রিপোর্টটি। দেশ গড়তে জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুর ও রাজবাড়ীতে পদযাত্রার পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুর 12:30টায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় দ্রুত মুজিববাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আবারও মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এবার ফিরে আসার জন্য মার্চ নয়, বরং গোপালগঞ্জ থেকে মুজিববাদীদের চিরতরে উৎখাত করেই জনগণকে মুক্ত করা হবে। পথসভায় বক্তব্য দেন দলটির অন্য নেতারাও। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব, এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব। আওয়ামী লীগের সকলকে বিজয়ের দান করায় দান করাতে হবে। ফরিদপুরে সমাবেশ শেষ করে রাজবাড়ীতে পদযাত্রা ও পথসভায় যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় রাজনৈতিক সমস্যা সমাধানের রাজনীতি করার আহ্বান জানান তারা। গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সভাস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা প্রতীক কখনো দেখা যাচ্ছে, আবার কখনো যাচ্ছে না। এই নিয়ে কমিশনের পক্ষ থেকে কিছু বলা না হলেও বিশ্লেষকরা মনে করছেন নিজেদের সিদ্ধান্তে কমিশনের অটল থাকা উচিত। তবে তাদের ধারণা এটি যান্ত্রিক ত্রুটিও হতে পারে। সমস্যাটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মত তাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 13 জুলাই নির্বাচন কমিশনে আসে। তাদের দাবি, আওয়ামী লীগের নৌকা প্রতীককে সরিয়ে দিতে হবে। 15 জুলাই নৌকা প্রতীক কেন এখনো শিডিউলভুক্ত রয়েছে তা নিয়ে নিজের ফেসবুক পেজে প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 16 জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হয় নৌকা প্রতীক। তবে কোনো চাপের কারণে প্রতীকটি সরাননি বলে জানান নির্বাচন কমিশন সচিব। ইলেকশন কমিশনে যদি চাপেই থাকবে তাহলে আমি আপনাদের সাথে কথা বললাম কেন? যদিও বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। ওই প্রতিষ্ঠানের উপরেই সব চাপ থাকবে, সব দলের সব পক্ষের চাপ থাকবে, এটাই স্বাভাবিক। পলিটিক্যাল পার্টি তার আলোকে বা কোনো উপদেষ্টা তার চিন্তা ভাবনা থেকে বলতেই পারে, কিন্তু কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তাদের মতন করে। এদিকে ওয়েবসাইট থেকে নৌকা সরানোর পর বেশ কয়েকবার প্রতীকটি দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, প্রতীক সরানোর সিদ্ধান্ত নেয়ার পর আবার দেখা দিলে সেটি বিভ্রান্তির সৃষ্টি করে। যেটা হচ্ছে সেটা কোনো কারণে তাদের সার্ভারের সমস্যা থাকতে পারে। কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত কারো পক্ষে যাবে, কারোর পক্ষে যাবে, কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তাদের মতে প্রতীকটি যান্ত্রিক ত্রুটির কারণে বারবার দেখা দিলে সেটিরও দ্রুত সমাধান করা উচিত। কারিগরি ত্রুটি হলে ওনারা দেখবেন সেটা। ইলেকশন কমিশন তো একটা বড় আইসিডি টিম আছে, এক্সপার্ট টিম আছে, সো ওই টিম দিয়ে তো এই কাজটা করে ফেলতে পারে। বাট আসল কথা হচ্ছে যে এখন আর এই প্রতিটা থাকার দরকার নেই। যদি মহামান্য আদালত কোনো কারণে নির্দেশ দেয় না, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ আছে এটাকে বাতিল করে আবার ফিরিয়ে আনতে হবে, তখন তার প্রতীক দিতে হবে। এদিকে নৌকা প্রতীক সরানোর পর বেশ কয়েকবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোকা যায়নি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর 62 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।
সুরম্য এই বাগান বাড়িটির নাম বাগান বিলাস। মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গাজীপুরের এই নান্দনিক বাড়িটির মতো এমন অসংখ্য সম্পদের মালিক তিনি ও তার পরিবার। দুর্নীতি দমন কমিশনের হাতে থাকা তারেক সিদ্দিক পরিবারের রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্পদের আর্থিক মূল্য শত শত কোটি টাকা। তবে দুদক জানায়, দালিলিক নথি অনুযায়ী তারেক সিদ্দিক পরিবারে অবৈধ আয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৬২ কোটি টাকা। পরিবারটির বিরুদ্ধে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনও পেয়েছে সংস্থাটি। আমাদের অনুসন্ধান দল যে সমস্ত দালিলিক তথ্যাদি পেয়েছেন, প্রমাণাদি পেয়েছেন, তার আলোকে মামলা রুজুর জন্য তারা সুপারিশ করেছেন। সে আলোকে মামলা রুজুর অনুমোদন হয়েছে। এছাড়া অনুসন্ধানে দেশে বিদেশে তারেক সিদ্দিকের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনো তথ্যাদি দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সে বিষয়টিও বিবেচনা করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের আরেকটি মামলার আসামি হয়েছিলেন তারেক সিদ্দিক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে চলমান বৃষ্টিপাত আরও ৮ দিন থাকবে। আগামী ৩ দিন দেশের উত্তরাঞ্চলে বাড়বে বৃষ্টির প্রবণতা, আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে দিন তিনেক পর দক্ষিণাঞ্চলেও বৃষ্টি বাড়বে, তবে বিগত বছরগুলোর তুলনায় এখনও গড় বৃষ্টিপাতের হার কম বলেও জানান আবহাওয়াবিদরা। জুন থেকে সেপ্টেম্বর দেশ জুড়ে থাকে বৃষ্টিমুখর আবহাওয়া। তবে এবছর মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় হয়েছে বর্ষাকাল শুরুর অন্তত ১ সপ্তাহ আগে। এই মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরো অন্তত ৮ দিন। শেষ দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। মৌসুমী বায়ু সক্রিয় থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আমরা আশা করছি যে আগামী ৩ দিন এই সময়েও বৃষ্টিপাত থাকবে, তবে এই সময়ে তুলনামূলকভাবে দেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বেশি হবে এবং সেই সাথে দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণও এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা বা বৃষ্টি বিলাস নিয়ে নানা কাব্যিকতা থাকলেও এই বৃষ্টি সৃষ্টি করে জনদুর্ভোগ। নাগরিক জীবনে যানজট, জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিয়ে আসে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রচণ্ড পরিমাণ কাদা হয়। কাদার কারণে আপনাদের পানিগুলো ছিটে আসে এবং এর কারণে দেখা যাচ্ছে যে যাচ্ছি পানির কারণে আবার কিছু জায়গায় পানি জলাশয় হচ্ছে। মানুষের সমস্যা হয়ে যায়, চলাফেরা করতে, অফিসে যাইতে লেট হয়ে যায়। যেমন আমার কথাই বলি, আমি বাইরে যাই, বৃষ্টি মাথায় নেয়া। এই বৃষ্টিতে পড়লে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, যে বালুগুলা ড্রেনের যে মুখগুলোতে যে আটকে যাওয়াতে পানিগুলো যায় না, পানিগুলো না যাওয়াতে পানি মনে করেন জমে থাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে বন্যার ক্ষেত্রে বৃষ্টির অবদান মাত্র 17%। তবে প্রতিবেশী দেশে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হলে বন্যার শঙ্কা থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গ্লোবাল সুপার লিগে 24 ঘন্টার মধ্যে আবারও মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মুখোমুখি হবে সোহানের দল। জিএসএল এর টানা 3 ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে রাইডার্স, তাতে আজকের ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের জন্য তাই, কারণ 3 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে কিউএ দলটি। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। আর এদিকে হোবার্ট হ্যারিকেন্সকে ফাইনালে রংপুরের প্রতিপক্ষ হয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে, আর তাই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। ধন্যবাদ সবাইকে।